হাইকোর্টে আজকে অভিষেকের কেসটা ছিল। ভাইপো যাচ্ছে তিহার জেলে, পিছিয়ে পড়ে, তার জন্য নির্বাচন কমিশন সক্রিয় হচ্ছে, এটা একটা ভালো দিক। উনি যদি দিলীপ দার স্ত্রী হিসাবে নিজেকে পরিচয় দিতে চান, তা ওনাকে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করবো, মমতা ব্যানার্জি এবার পরাজয় নিশ্চিত। কারণ 90% মানুষ চাইছে যে বিজেপি আসুক, ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু যদি না কাজ করে, অভিষেকের স্বপ্ন সফল হবে না। আমাদের শুভেন্দু দা তো জিতবেনি, অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। প্রথম কথা, এখানে একটা ফ্যাক্টর রবিবার দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্পষ্ট করে দিলেন যে কমপক্ষে 60,000 ভোটে জেতাতে হবে দলের সুপ্রিমোকে, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। দলের সুপ্রিমোকে মানে শুধু মমতা ব্যানার্জিকে, বাকিগুলো দেখুন, অভিষেক ব্যানার্জি একটা অভিশাপ গণতন্ত্রের পক্ষে। ডায়মন্ড মডেল ও সব জায়গায় ইমপ্লিমেন্ট করতে চাই, যেন তেন প্রকারে হোক, বিরোধী দলের সমর্থকদের বাধা দিয়ে, ছাপ্পা মেরে, পুলিশ প্রশাসন ক্রিমিনাল বাহিনী সব এককে হাতের মুঠোয় নিয়ে এসে, তো ডায়মন্ডে যেভাবে ভোট করেছে সেভাবে করতে চাইবে। সেই নির্বাচন কমিশনকে পুরো সতর্ক থাকতে হবে, নিরপেক্ষ থাকতে হবে, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগাতে হবে, যাতে সাধারণ মানুষ যেন ইভিএম মেশিনের কাছে পৌঁছে নিজের মন মতো প্রার্থীকে ভোট দিতে পারেন। এবং তখন 60,000 কেন, তার দুগুণ তিনগুণ ভোটেও অনেক তৃণমূল প্রার্থী হারবে, শুধু সুপ্রিমো নয়। এখনো পর্যন্ত রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কমিশন সূত্রে খবর, ধাপে ধাপে আসতে চলেছে আরো 2000 কোম্পানি। সেই হিসেব অনুযায়ী জওয়ানের সংখ্যা পৌঁছাতে প্রায় 2.5 লক্ষে। প্রতিবারই তো কেন্দ্রীয় বাহিনী আসে, কিন্তু দেখা যায় রাজ্য পুলিশ তাদের ঠিকমতো কাজ করতে দেয় না। তাহলে এবারে কি হতে পারে? আমি তো নিজে ভুক্তভোগী, এর শিকার তো আমি নিজে। গত ডায়মন্ড হারবার নির্বাচনে আপনি দেখেছেন যে ফলতাতে আমাকে এক জায়গায় 1.5 ঘন্টা, আর এক জায়গায় 2.5 ঘন্টা আটকে রাখা হয়েছিল, প্রায় 4 ঘন্টা। এবং সেন্ট্রাল ফোর্সকে বারবার ফোন করেও আসেনি, তারা এসে দূরে দাঁড়িয়েছিল, আমাকে রেস্কিউ করতে আসেনি বা করার চেষ্টা করেনি। পুরো কন্ট্রোলে ছিল অভিষেকের প্রশাসনের কাছে। এবং তার জন্য তৎকালীন যে চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার, এই রাজীব কুমার না, সেই রাজীব কুমার, তিনি সার্টিফিকেট দিয়েছিলেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তৎকালীন এসপি রাহুল গোস্বামীকে। সেই সব দিনের কথা তো ভুলবো না। তাই ইলেকশন কমিশনের উপর আপনাদের অনেকেরই ভরসা, আমাদেরও ভরসা করতে হয় বিচার ব্যবস্থার মতন। কিন্তু আমি তো নিজে ভুক্তভোগী। এই যে সেন্ট্রাল ফোর্সরা যে রাত্রিবেলা থাকে এবং সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে তাদের সেবার ব্যবস্থা করা হয়, প্রচুর পরিমাণে তাদের বিভিন্ন উপকরণ যোগানো হয়, এবং ন্যাচারালি তারা ওই স্থানীয় লোকাল থানার আইসি এবং এদের কন্ট্রোলেই হয়ে যায়। এবং অভিষেক ব্যানার্জি তো যে সেন্ট্রাল ফোর্সের কমান্ডেন্ট, যে বিএসএফ এর কমান্ডেন্ট ছিল, তাকে পর্যন্ত পারচেজ করে নিয়েছিল লোকসভা ইলেকশনে। এবং ওখানকার যে জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার তখন ফোন তোলেনি বারবার। তাই এবার ইলেকশনে যদি এই টাইপের ডায়মন্ড মডেল ইমপ্লিমেন্ট হয়, তাহলে তো অভিষেকের সোনাই সহাগা। আমি আশা করবো ইলেকশন কমিশন যেভাবে কোমর বেঁধে নেমেছে, তাতে অভিষেকের স্বপ্ন সফল হবে না। কিন্তু এবারে দেখা যাচ্ছে ইলেকশন কমিশন বেশ কড়া নজরদারিতে ভোট করার চেষ্টা করছেন। মূলত 6টা কড়া নির্দেশ দিয়েছেন, তার মধ্যে রয়েছে হিংসামুক্ত ভোট করানো, প্ররোচনা মুক্ত ভোট করানো, ভোটারদের যেন কেউ ভয় দেখাতে না পারে, এবং ওয়েব ক্যাম লাগানো হয়ে থাকবে। তো দেখুন, প্রতি বছরই এরকম হয়। আমি হাইকোর্টে আজকে অভিষেকের কেসটা ছিল, অভিষেকের যে আইনজীবী সে আবার কালকে সময় চেয়েছে, তো ওখানে আমরা যে জমা দিয়েছি ইলেকশন কমিশনেরই তথ্য, তাতে রয়েছে যে ডায়মন্ডে প্রায় 1300 সিসিটিভি বন্ধ ছিল, ওয়েব ক্যামেরা, এবং তাতে ভেসলিন, লিপস্টিক,
সব লাগানো হয়েছিল। এই তথ্য নিয়ে পুরো আমরা জমা দিয়েছি। তো ইলেকশন কমিশন তো প্রতিবারই বলে সে বজ্র আটনি ফসকা করে না হয়ে যায়। যেমন দেখলেন না যে এই এসআইআর নিয়ে আপনাদের মিডিয়ার সামনে বারবার অনেকে যখন 2 কোটি 3 কোটি বাদ যাবে বলছে, আমি কিন্তু বারবার বলে গেছি এটা যে 85 লাখ থেকে 90 লাখ। আপনার মনে আছে নিশ্চয়? আমি একদম তথ্য দিয়ে বলেছিলাম যে হারে পপুলেশন বা মানে আপনার ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং ভোটার বৃদ্ধি হয়েছে, অল ইন্ডিয়া ফিগারে 45% থেকে সেখানে ওয়েস্ট বেঙ্গলে 60%। তাই সেই সব নিয়ে আপনার 23 বছরে 85 থেকে 90 লক্ষর বেশি হতে পারে না, মোরাললেস 5%। তো সেটা হচ্ছে, কিন্তু এর মধ্যে প্রচুর হিন্দুদের নাম বাদ যাচ্ছে। আমার নিজের দিদি, তার 87 সালে বিয়ে হয়েছিল, বরানগরে থাকে, আপনার মধ্যমগ্রামে। তো সেখানটায় তার এবং আমার ভাগ্নে, তাই দুজনের নামই বাদ যাচ্ছে। তা সেই জন্য বলছি যে বজ্র আটনি ফসকা করে না হয়ে যায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যে সমস্ত অফিসাররা আছেন, মমতা ব্যানার্জি প্রতিবারই তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে। এটা আমি 2011 সালে তো করেইছিল কিনা আমি অতটাই নেই, কিন্তু 16 সাল থেকে আমি দেখেছি। তো সেরকম যদি এবার করার চেষ্টা করবে, অফিসাররা যেন ওনার ফাঁদে না পা দেয়, এটা হচ্ছে কথা। স্যার, আপনি বললেন যে গত নির্বাচনের যে সিসিটিভি ক্যামেরা সেইগুলোর উপরে বেসিন লাগিয়ে রাখা হয়েছে বা অনেক সময় বন্ধ ছিল, কিন্তু এইবারে বলা হচ্ছে যে 8 ঘন্টার বেশি সময় ধরে যদি ওয়েবকাস্টিং বন্ধ থাকে তাহলে পুনর্নির্বাচন হবে। নির্বাচন দেখুন, এই ইলেকশনটার উপর ইলেকশন কমিশনের ভরসা অনেকটা ডিপেন্ড করছে। আমি আপনাদের কি বারবার বলছি যে ইলেকশন কমিশন যদি ডায়মন্ডের হারবারের মতন যদি ইলেকশনটা করায়, তাহলে আমাদের কিছু করার নেই তো না। আমি আপনাকে টোটালি দেখে ওই ফোনটা, আমি আপনাকে টোটালি দেখাচ্ছি যে ইলেকশন কমিশনের সে চিঠি, যে চিঠিতে পরিষ্কারভাবে লিখে রেখে দিয়েছে, লেখা রয়েছে যে আপনার 1300-র মতন আপনার ক্যামেরা বন্ধ ছিল। এবং এ দেখুন সেই ইলেকশন কমিশনের সেই চিঠি। তো এই হচ্ছে, দেখতে পাচ্ছেন, ইলেকশন কমিশনের অফিস অফ দ্য ইলেকশন কমিশন, অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার। সেখানকার ওনারা চিঠি দিয়েছেন হচ্ছে কাকে? যাদের ভেন্ডার দেওয়া হয়েছিল সিসিটিভি। এখানে হচ্ছে অ্যাডিশনাল সিওর সিগনেচার, অরিজিনাল চিঠি। আমরা এটা হাইকোর্টে দিয়েছি, তাতে পরিষ্কার রয়েছে। কি রয়েছে আমি দু একটা ইংরেজি মানে শোনাচ্ছি। Despite the issue of adversary from this end, while letter number eto, we are compelled to send you an email seeking clarification as to why more than 1300 booths were offline at 8:30 a.m. and so many booths were showing offline after 3 p.m. অর্থাৎ সকাল 8:30 থেকে 3টে অবধি 1300 বুথের ক্যামেরা বন্ধ ছিল। এবং অদ্ভুত ব্যাপার দেখুন, তারপর লিখছে ইমেল সেন্ড টু 7:46 p.m. মানে সন্ধ্যা 7:46 কবে না, অন 1/6/2024, অর্থাৎ 1 জুন 2024 যেদিন ভোট হয় সেদিন সন্ধ্যাবেলা ইমেলে কি লেখা হচ্ছে? স্টেটেড দ্য সাবস্ট্যান্সেস লাইক ভেসলিন। আমি লিখছি না কিন্তু, এটা ইলেকশন কমিশনের চিঠি, সেখানে ভেন্ডার তাকে রিপ্লাই করছে ভেসলিন, ফেবিকুইক অ্যান্ড টুথপেস্ট had been applied on camera lenses and you were facing difficulties, especially in Falta মানে ডায়মন্ড হারবার একটা বিধানসভা, from elements that might uninstall or damage the cameras। অর্থাৎ ওখানে ক্যামেরাগুলোতে এইগুলো সব ওনাদের কাছে তথ্য এসে গেছিল। অদ্ভুত দেখুন, 1 জুন ওনাদের কাছে তথ্য এসেছে যেদিন ভোট হয়। নট এ সিঙ্গেল বুথে রিপোল দেয়নি, একটা বুথেও কিন্তু রিপোলের ঘোষণা করেনি ডায়মন্ড হারবারে। আমি বোঝাতে পারছি, এই হচ্ছে ইলেকশন কমিশন। আরিজ আফতাব ছিল তখন, যে আরিজ আফতাবকে 2018 থেকে আমি বারবার বলছিলাম যে সিইও আরিজ আফতাব হচ্ছে মমতা এবং অভিষেকের সময় পুরো লিয়াজ স্থাপন করে রয়েছে, ওনাকে সরাতে হবে। তা আমার কথা তখন কেউ গুরুত্ব দেয়নি। এবং শুধু আরিজ আফতাব নয়, খোদ রাজীব কুমার, যার এগেনস্টে আমি ভিজিলেন্সে কমপ্লেন করেছি অলরেডি, তিনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে ডায়মন্ড হারবারে বলে তিনি রাহুল গোস্বামী এসপিকে অন্য কোনো লোকসভাতে করেননি, শুধু স্পেশালি। এর কারণটা কি?
আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন যে ওখানে খুব ভালো করে মানে 2024-এ ফলতাতে নাকি খুব ভালো সাজানো হয়েছে, যেখানটায় পোলিং বুথ সাজানো হয়েছে বলে সব দেওয়া রয়েছে। মানে নির্বাচন কমিশনের অফিসার থেকে আরম্ভ করে অভিষেক কোনো জায়গা বাদ রাখেনি যেখানটায় ম্যানেজ করা যায়, ম্যানিপুলেট করা যায়। তো এবারে ইলেকশনে যদি ঠিক একই টাইপের ইলেকশন কমিশনের করে, এখন আশা হবে, আশা হয়তো নয়। আমরা তো আশা করবো ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে, কিন্তু যদি না কাজ করে তাহলে অভিষেক দাঁত বের করে হাসবে আর কি। কিন্তু এবারে তো বহু ডিএম এসপি বলুন, আইএস আইপিএস বহু অফিসারদের বদলি করা হয়েছে এবং তার জায়গায় এসেছে নতুন অফিসার। তাহলে কি এবারে একটা নিরপেক্ষ ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, গত 15 বছর ধরে মমতা ব্যানার্জি এই নির্বাচনটাকে একটা প্রহসনে পরিণত করেছে। ইলেকশনের সময় ডিএম এসপি আইসিরা চেঞ্জ হয়ে যায়, ইলেকশনের পরেই তাদেরকে আবার নিয়ে আসে। এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে আপনার যেন যে কোনো ব্যাপারই নয়, জাস্ট 1 মাসের জন্য তোমাকে অন্য জায়গায় যেতে হবে। এবং অদ্ভুতভাবে আপনি প্রত্যেকটা থানায় দেখবেন যেসব অফিসাররা যারা 4 বা 3 বছরের বেশি তো কোনো একটা জেলায় থাকতে পারে না, তাদেরকে ডিআইবিতে পাঠানো হয়েছে। বলা হচ্ছে যে তারা নেই, তারা থানায় নেই, কিন্তু ডিআইবিতে থেকে তারা কন্ট্রোল করছে ভোটটা। আমি বোঝাতে পারছি তো? এইরকম ভাবে ওরা করতে চায়। এখন অপোনেন্ট যারা, তাদের তো মেশিনারিটা তো, তা তো এই সমস্ত যত তারা শক্তিশালী হবে তাদের মেশিনারি, তারা যত কমপ্লেন করবে ততই বেশিটা নজর আসবে ইলেকশন কমিশনে। এখন যাক, এই সমস্ত আমার মনে হয় ইলেকশন কমিশন যদি নিরপেক্ষ থাকে তাহলে মমতা ব্যানার্জি এবার পরাজয় নিশ্চিত, কারণ 90% মানুষ চাইছে যে বিজেপি আসুক। এখনো পর্যন্ত প্রায় আইএস এবং আইপিএস 44 জন মতন তাদের বদলি করা হয়েছে। তো সেই কারণে মমতা ব্যানার্জি জ্ঞানেশ কুমারকে আবার চিঠি দিলেন এবং তার মূল বক্তব্য হচ্ছে মার্চ এপ্রিল মাসে যখন বন্যা বৃষ্টি ঝড় সাইক্লোন হবে তখন কারা সামলাবে। কিন্তু যে বদলি হওয়া আইএস এবং আইপিএস তাদের বদলে তো নতুন আইএস আইপিএস দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি দুটো কারণে করে, একটা আতঙ্কিত হয়ে, আর একটা হচ্ছে নাটক করে যাতে মিডিয়ার মধ্যে থাকা যায়। ওই চিঠি নিয়েছেন, ওইটাই হবে খবর। উনি মিডিয়া ছাড়তে পারেন না, আমি বোঝাতে পারছি। আপনি কি মনে করেন কি ও কি এতই এমনই গোড়মুখ যে ও যে ভুলভাল বক্তব্য রাখে, ও জানে না যে এগুলো ভুল? ওইটা নিয়ে আপনারা মিডিয়ালারা চর্চা করবেন, মিডিয়ার মধ্যে অন্য কাউকে এন্ট্রি করতেই দেবে না, অন্য দলের লোকদের। আমি বোঝাতে পারছি। তা মমতা ব্যানার্জির বিষয়গুলো বেশি বলার দরকার নেই। ইলেকশন কমিশন তারা একটা স্বয়ংশাসিত সংস্থা, তারা নিজেরা যেটা মনে করবে সেটাই করবে। মমতা ব্যানার্জি চিনলেও কিছু হবে না। আর এখানে মানুষ ভোট যাতে দিতে পারে, আমি দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনের এই যে ইচ্ছা প্রকাশ করেছে যে পশ্চিমবাংলার মানুষ যারা গত 15 বছর ধরে ভোট ঠিক মতো দিতে পারছে না, তারা যাতে ভোট দিতে পারে তার জন্য নির্বাচন কমিশন সক্রিয় হচ্ছে, এটা একটা ভালো দিক। অপরদিকে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই অফিসারদের যে ট্রান্সফার করানো হয়েছে তার জন্য হাইকোর্টে মামলা করলেন। ওই ব্যক্তি সম্পর্কে আমার বেশি কথা না বলা, ওই উল্টো পাল্টা বকে, আর রাত্রিবেলায় আরো বেশি করে বকে, রাতে 8টার পরে। ওনার কথা ছাড়াও মামলা করতেই পারে। লয়ার হয়েছেন, বিহার থেকে একটা জালি সার্টিফিকেট কে নিয়ে এসে উনি লয়ার হয়েছেন, এখানে প্র্যাকটিস করছেন, মামলা করতেই পারে, এতে কি আছে? 11 জন জেলা শাসক সহ 13 জন ডিওকে বদলি করেছে নির্বাচন কমিশন এবং তাদের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলছে দায়িত্বে আসা জেলা শাসকদের একাংশ। তারা বলতে চাইছে পুরনো জেলা শাসকরা নাকি বাড়ি ছাড়তেই চাইছেন না। ও নির্বাচন কমিশন দেখবে, এগুলো আমাকে বলে লাভ কি? ইলেকশন কমিশনের হাতে সুপ্রিম পাওয়ার, তারা যেটা মনে করবে সেটা করবে। কোনো যদি আইএস আইপিএস আর বাংলা না ছাড়ে ড্রাস্টিক অ্যাকশন নেবে, আবার কি আছে? অপরদিকে দেখা যাচ্ছে যে টিকিট না পেয়ে বেজার ক্ষুব্ধ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। তিনি বলছেন রাজারহাটে নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়াকে নিশানা করছেন এবং বলছেন যে যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, নতুনদের সুযোগ দেওয়া উচিত ছিল, প্রয়োজনে আমি দল ছেড়ে দিতে পারি। কে রিঙ্কু মজুমদার? তাকে আমি জীবনে দেখিনি। দিলীপদার হাত ধরে আমরা আরএসএস এসেছিলাম, আমাদের প্রচারক ছিলেন। দিলীপদা আমাদের একটা রেসপেক্টের জায়গা আছেন। আর রিঙ্কু মজুমদারের সঙ্গে আমার আলো কিছু শুনেছি, উনি দিলীপদাকে বিয়ে করেছেন, এবং দিলীপদাকে বিয়ে করেছেন বলেই আপনারা মিডিয়ারা তার কাছে যাচ্ছেন। যদি বিয়ে না করতেন আপনারা তো যেতেন না, এত কন্ট্রোভার্সির বিষয় আসতো না। তো সেখানে দল ছাড়া বা কে টিকিট পেলো কে দল ছাড়ো তাই নিয়ে কোনো কথাই হতো না। দিলীপদা উনি যদি দিলীপদার স্ত্রী হিসাবে নিজেকে পরিচয় দিতে চান, তা ওনাকে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করবো যে উনি মিডিয়াতে উনি যত কম আসবেন তত ভালো, দিলীপদার ভোট পার্সেন্টেজটা তত বাড়বে। মিডিয়াতে উনি যত কম কথা বলতে, ইলেকশন অবধি আপনাদের মাধ্যমে ওনার হাত জোর করে ওনাকে রিকোয়েস্ট করছি, উনি মিডিয়ার সামনে যত কম আসবেন
দিলীপ দার ভোট পার্সেন্টেজটা বাড়বে এবং দিলীপ দার যে রেপুটেশন, দিলীপ দার যে গ্রেড, দিলীপ দার যে টিআরপি, সেটা অন্তত ডিক্রিজ হবে না। উনি যত মিডিয়াতে আসবেন দিলীপ দার ওই রেপুটেশন টিআরপিটা তত কমবে। ওনার মিডিয়াতে না আসে ভালো ইলেকশন অব্দি। অপরদিকে আমরা দেখছি যে রাজনীতির ময়দানে নামছেন অভয়ের মা, পানিহাটি থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন বলেই জানা যাচ্ছে। হতে পারে, আমি তো জানি না যারা এ করবেন, বলে তো হওয়া উচিত তো, কারণ যেভাবে একটা মেয়েকে মার্ডার করে দিল এবং সেটা ধামাচাপা হয়ে গেল বিচার ব্যবস্থার গাফিলতির জন্য, সুপ্রিম কোর্টে ফোর্সফুলি কেসটাকে নিয়ে যাওয়া হলো, তো হওয়া উচিত। এটা শুধু মানে সিম্প্যাথি ভোট আদায় হবে বলে তা নয়, মমতা ব্যানার্জির এই প্রশাসনের বিরুদ্ধে একটা গালে থাপ্পড় মারার জন্য ওনার দাঁড়ানো উচিত এবং ভোটে জিতে আসা উচিত। দেখা যাচ্ছে রেড রোডের ঈদের মঞ্চ থেকে মমতা বলছেন যে টার্গেট করবে সে জাহান্নামে যাবে, যে যে টার্গেট করবে সে জাহান্নামে যাবে। টার্গেট মানে কাকে টার্গেট করবে? ওনাকে ওনাকে টার্গেট করবে। জাহান্নামে যাবে। এ তো সেই মিলাদগুলোতে যে এই মৌলবীগুলো যেগুলো চারিদিকে মাইক ছেড়ে ছেড়ে যে এরকম বলে যে যারা আল্লাহকে মানবে না তারা জাহান্নামে যাবে, হ্যাঁ, যারা আল্লাহকে মানবে তারা বেহেশতে যাবে। মমতা ব্যানার্জি কি সেই টাইপের কথা বলছে নাকি? মমতা ব্যানার্জি ওই জন্যই দেখুন এগুলো মুসলিম ভোট পাওয়ার জন্য উনি এসব কথা বলেন। মমতা ব্যানার্জি একটা জিহাদি সরকার চালাচ্ছে। উনি যখন ক্ষমতা আসছেন ওখানে জামাতের, বাংলাদেশের জামাতের ব্যাকআপ দিয়ে ওনাকে নিয়ে এসছে। তা মমতা ব্যানার্জির হিন্দুদের কথা ওনার চিন্তা করার দরকার নেই। আমার তো খুব ভয় লাগে, আমি বিভিন্ন এসপি এবং ডিএম কেও চিঠি লিখেছি প্রত্যেকটা জেলার, যে অনেক জায়গায় ও ইচ্ছা করে কমিউনাল রায়ট লাগাবে যাতে মুসলিম ভোট ব্যাংকটা কনসলিডেটেড হয়। এর থেকে প্রত্যেক হিন্দু মুসলিমকে সতর্ক থাকতে হবে যে মমতার ফাঁদে যেন না পা দেয়। এমনকি তিনি বিচারাধীন যে তালিকা সেই নিয়েও অভিযোগ করছেন এবং বলছেন যে বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে নাম বাদ দেওয়া হচ্ছে। আমি তো আপনাকে উদাহরণ দিলাম যে মমতা ব্যানার্জি এটা কত বড় ভুল। আমি নিজে তো উদাহরণ, যে আমার নিজের দিদি, নিজের ভাগ্নে, এদের সব নাম প্রচুর সংখ্যক হিন্দুর নাম বাদ গেছে। এগুলো ইলেকশন কমিশনের অ্যাকচুয়ালি বিষয়টি হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশে এসডিও বিডিওরা এই যারা বিএলও এবং তাদের সুপারভাইজারদের মাধ্যমে এই সমস্ত হিন্দুদের নাম বাদ দিয়েছে যারা এই দেশের নাগরিক। এবং সেই হতো না আগে, দেখতেন সিপিএম এর আমলে যে কোথাও একটা গন্ডগোল হলো, মুসলিমরা বসে হিন্দুদেরকে মারলো, মুসলিমদেরকে হয়তো 4টা অ্যারেস্ট করলে হিন্দুদেরকে 8টা ধরে নিত। যখন আমরা ফোন করতাম কি ব্যাপার ওদেরকে ধরেছেন কেন, না ব্যালেন্স রাখতে হবে। তা মমতা ব্যানার্জি এইভাবে এসডিও বিডিওদেরকে বলে দিচ্ছে মুসলমানদের নাম যত বাদ যাবে, হিন্দুদের সংখ্যা বেশি, হিন্দুদের নাম তার ডবল বাদ যাবে। এ সাইডে যদি আমি জানি না এরকম রিলিজন বেসিসে এটা জানা যাবে কিনা, তাহলে দেখা যেত প্রচুর সংখ্যক হিন্দুদের নাম বাদ গেছে এবং এইটা নির্দেশ দিয়েছিলেন মমতা ব্যানার্জি তার এসডিও বিডিওদের মাধ্যমে। ফলতাতে এরকম রয়েছে, যেখানে 40-50 হাজার নাম বাদ যাওয়ার কথা সেখানে মাত্র 13,000 নাম গেছে। ওখানকার যে ভিডিও রয়েছেন সে ভিডিও কিভাবে চাকরি পেয়েছে আপনারা তো সকলেই জানেন। যে ওকে চাকরিটা করিয়েছে কম্পিউটারের ওএমআর লিস্ট করে, তো সে তো অলরেডি সাসপেন্ডেড, যার সঙ্গে তা এইভাবে সবাই পেয়েছে। তাই এইগুলো তো সব রয়েছে মমতা ব্যানার্জির অ্যাসেট, এসব বিডিও এসডিওরা তারা করছে আর কি কাজ এভাবে হিন্দুদের। ইলেকশন কমিশনের আরো তৎপর হওয়া উচিত ছিল বিষয়টা নিয়ে। আমি অনেকগুলো প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু জানি না কেন এত হিন্দু নাম কি করে বাদ পড়লো। তিনি আবার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন তিনিই সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। কে? আমাদের প্রধানমন্ত্রী। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। মমতা ব্যানার্জি কেন কথা শুনছেন? এই ইলেকশনের পরে দেখবেন মমতা ভাইপো যাচ্ছে তিহার জেলে, পিছিয়ে যাচ্ছে আসালামে। ওনার আপনি একদিনও বোঝেন না। আমার যখন মন খুব খারাপ হয় আমি হয় কার্টুন নেটওয়ার্ক দেখি, নয় মমতা ব্যানার্জির ভাষণ শুনি, আমার মনটা ঠিক হয়ে যাবে। অদ্ভুত ধরনের একটা ভাঁড়। এই ভাঁড়দের কথা নিয়ে বেশি আলোচনা করা উচিত নয়। খোরাক, মমতা ব্যানার্জি একটা খোরাক। ভবানীপুরে আমরা দেখছি যে শুভেন্দু অধিকারীর বিপরীতে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রচার শুরু হওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে তৃণমূল বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। এইটা তো ওদের কালচার, এতে আশ্চর্য কি আছে? এটা একটা কোশ্চেন হলো? পোস্টার ছিঁড়বে না, আমাদের কর্মীদের মারবে না, বাড়িঘর আগুন দিয়ে দেবে না, তাই তৃণমূল বলে আর কিছু থাকবে? আপনি সে বিড়াল যা বলে মাছ খাবো না, আঁশ ছোবো না, কাশি যাবো, তা মমতা ব্যানার্জি দল কি সেরকম নাকি? গণতন্ত্র সিস্টেমকে ধ্বংস করে দেওয়া, বিরোধী দলের উপর অত্যাচার করা, এগুলো ছিল সিপিএম এর কালচার। কমিউনিস্টরা 3টে রাজ্যে রাজত্ব করে গেছে,
একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, একটা হচ্ছে ত্রিপুরা, একটা হচ্ছে কেরালা। লক্ষ লক্ষ বিরোধী লোকদের মেরে দিয়েছে যারা ওদের কমিউনিজমের বিরোধী ছিল। ত্রিপুরা দখল হয়ে গেছে, বিজেপিও দেখেছেন ওখানটায় মেয়র ভোট কর্পোরেশন দখল করেছে। আস্তে আস্তে কেরালাতেও, যদিও ওখানে হিন্দুর সংখ্যা খুব কম, তবু আস্তে আস্তে কেরালা আমরা দখল করতে চলেছি। ওয়েস্ট বেঙ্গলে বিজেপি নেই বলে সিপিএম এর যোগ্য মানুষপুত্র হচ্ছে মমতা ব্যানার্জি, জ্যোতি বসু। তা শুধু নামে চেঞ্জ, ওল্ড ওয়াইন ইন নিউ বটল। সে অত্যাচারে চলছে, আরো বেশি পরিমাণে চলছে, এবং এগুলো চলছে সমস্ত মুসলিম ক্রিমিনালদের নিয়ে। এর মধ্যে কোনো রাগঢাকের ব্যাপার নেই। মুসলিম ক্রিমিনালদের নিয়ে হিন্দু বাড়িতে ঢুকে গত পোস্ট পোল ভায়োলেন্সে তাদেরকে অত্যাচার করেছে, তাদের মেয়েদের শ্লীলতাহানি করা হয়েছে, রেপ করা হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। গোসাবা, ক্যানিং, কলতা, বিষ্ণুপুর, সন্দেশখালী এবং প্রচুর জায়গায়। এবারে সেরকম মানসিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ভবানীপুরকে তো মমতার গড় বলা হয়, তাহলে কি ফলাফল হতে পারে এবারে ভবানীপুরে? মহানগরে তো যেহেতু কলকাতার মধ্যে ইলেকশন কমিশন খুব ভালো কাজ করেছে, সেই জন্য 47,000-এর মতো নাম তো বাদ গেছে। আমাদের শুভেন্দুদা তো জিতবেনই। অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। প্রথম কথা, এখানে একটা ফ্যাক্টর কাজ করছে, টিনা ফ্যাক্টর। দেয়ার ইজ নো অল্টারনেটিভ এক্সেপ্ট বিজেপি। মানুষ কাকে ভোট দেবে? সিপিএম তো শেষ, মাইক্রোস্কোপে দেখতে হবে। যতই ওরা লাফাক টিকটিকি কাটালিজের মতন। টিকটিকি কাটালিজ দেখেছেন তো? ছোটবেলায় টিকটিকি ধরতে গেলে লেজটা খসে পড়ে যেত, তিন তিন করে লাফাতো, তারপর আস্তে করে নিশ্চুপ হয়ে যেত। সিপিএম পার্টির অবস্থা হচ্ছে ঠিক তাই, টিকটিকি কাটালিজের মতো ছটফট করছে। আসলে কিছু বিজেপির ভোটটাকে যদি আনা যায়, তাহলে এখানে টিনা ফ্যাক্টর কাজ করছে, বিজেপি ছাড়া অন্য কাউকে ভোট দেবে না মানুষ, আর অল্টারনেটিভ খুঁজছে, আর লোকের ডেভেলপমেন্ট চায়। এই যে ওয়েস্ট বেঙ্গলে আপনি দেখবেন যে হিন্দু পপুলেশন কমে আসছে, তার মূল কারণ কি? শুধুমাত্র মুসলিমদের সংখ্যা বৃদ্ধি, অনুপ্রবেশ নয়। হিন্দু পপুলেশন মূল কারণ হচ্ছে আনএমপ্লয়মেন্ট। বাইরে চলে যাচ্ছে। আনএমপ্লয়মেন্ট মানে একটা হিন্দু ছেলে চাকরি পেতে পেতে, কাজ পেতে পেতে তার 35-40 বছর লেগে যাচ্ছে। এবার সে যখন মেয়ে খুঁজছে তখন তার 30-35 বছর। তার আপনার মানে বাচ্চা দেওয়ার ক্ষমতা কমে আসছে, কারণ প্রবাবিলিটি কমে যায় আপনার 25 বছরের পর থেকে। 30 বছর হলে আরো কমে যায়। ফলে তারা যখন বিয়ে করছে, হয় একটা হচ্ছে, নয় হচ্ছেই না। তো এখানে কোনো ফ্যাক্টরি নেই, কিছুই নেই, চাকরি বাকরি নেই। আমি নিজে রেলওয়ে বোর্ডের মেম্বার ছিলাম, আমার সঙ্গেই ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলালজি। তো সেই সুবাদে আমরা টোটাল ভারতবর্ষ আমি ঘুরে দেখেছি, যে কেরালা, আপনার উড়িষ্যা, ইভেন উড়িষ্যা, বিহারে পর্যন্ত হাজার হাজার বাঙালি ছেলে গিয়ে কাজ করছে। ওয়েস্ট বেঙ্গলে শেষ করে দিয়েছে, সিপিএম তো শেষ করে দিয়েছে। তৃণমূল আসার পর আমরা অনেকে আশাবাদী হয়েছিলাম যে এখানে অনেক ফ্যাক্টরি ডেভেলপমেন্ট হবে, কিন্তু মমতা ব্যানার্জি ভোটের রাজনীতি করতে গিয়ে এবং সংখ্যালঘু তোষণ করতে করতে, একটা জিহাদি সরকার করতে করতে, আর নিজের লোকেদেরকে কোটিপতি বানাতে গিয়ে, যেগুলো ভিখারি বাচ্চা ছিল বিড়ির দোয়া ছাড়তো, সেগুলো এখন গাড়ির দোয়া ছাড়ে, আমাদের ওয়েস্ট বেঙ্গলকে শেষ করে দেবে। এর থেকে মুক্তির উপায় আছে, মানে খুঁজতে হবে, মানুষ খুঁজতে চাইছে, এবং ওয়েস্ট বেঙ্গলের 90% মানুষ এখন চাইছে যে পিসি ভাই পরে জিহাদি সরকারকে হঠাৎ হবে, যে করে হোক, নাও অর নেভার। অসংখ্য ধন্যবাদ।